প্রথমত রবি চ্যাটার্জি যা বলে গেলেন তার বেশিরভাগটাই ওনার স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। আমি বিশেষ কিছু জানি না, একেবারেই জানি না। পিথাগোরাস বলেছিলেন, যারা জ্ঞানী তারা চুপ করে থাকেন, যারা অপদার্থ তারা তার অপদার্থতা প্রমাণ করেন তাদের কথার মধ্যে দিয়ে। আমাকে আজকের অনুষ্ঠানে সিইও, মানে যে নিজেকে সিইও বলে দাবি করছে, মহাশ্বেতা, এটা তারই মস্তিষ্ক প্রশ্ন। আপনি এটা বলবেন কণ্ঠ সম্পর্কে, কণ্ঠের উচ্চারণ সম্পর্কে, কণ্ঠের বিষয় সম্পর্কে আপনি দু একটা কথা বলবেন। এমন দু একটা কথা মানে কি? দু একটা কথার ব্যাপারটা আমি বুঝলাম না। প্রদীপ ঘোষ আর আমি একটা সময় একটি জায়গায় ওয়ার্কশপ করেছিলাম, প্রায় দুদিনের ওয়ার্কশপ। 6 ঘন্টা করে প্রতিদিন আমাদের বলতে হয়েছিল। কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা কাজটা করেছিলাম। তো কালকেও কথা হচ্ছে, অশোক আমাদের বন্ধু, নীলাদ্রিশেখর বসুর খুব কাছের ছাত্র ছিল, সে জিজ্ঞেস করছে তুমি কতক্ষণ বলবে। এমন দেখো, এটা বলা যায় অনেকক্ষণ, 8 থেকে 10 ঘন্টা এটা বলা সম্ভব, কিন্তু আমি তো অত বলতে পারবো না। আমি তোমাদের একটা ভূমিকাটা ধরিয়ে দেব। কথাটা ভুল, আমি ধরিয়ে দেবার কেউ নই। আমি যেগুলি স্যারের কাছে শিখেছি, নীলাদ্রি বসুর কাছে শিখেছি, বরুণ মিত্রর কাছে শিখেছি, এবং আমি আমার চলার পথে যতটুকু অর্জন করেছি আপনাদের সঙ্গে সেটুকু ভাগ করে নেব। এখানে যে আবৃত্তি আলোয়ের পোস্টারটা আপনারা দেখছেন, ওখানে কণ্ঠচর্চা নানা দিকের কথা আছে, আবৃত্তির ব্যাকরণের কথা আছে। এখন এগুলি সমস্ত শেখায় মহাশ্বেতা। ওর কাছ থেকে মাঝে মাঝে আমাকে এগুলি শিখতে হয়। কণ্ঠচর্চার নানা দিকের কথা, আবৃত্তির ব্যাকরণের কথা, এগুলি ওর কাছ থেকে আমি শিখি, কারণ যতদিন বাঁচি ততদিন শিখি। সুতরাং এখানে একটা কথা বলি যে আমরা আবৃত্তি করছি, তো আমরা সবাই এখানে খুব ভালোবেসে আবৃত্তি করতে এসেছি। আসলে যে কবিতাগুলি আমরা সবাই করছি তার জন্য আমরা কি উপযুক্ত? নিজের কাছে নিজে যদি আমরা এই প্রশ্নটা করি, কারণ আমাদের ছেলেদের 3 রকম ভয়েস, মেয়েদের 3 রকম ভয়েস, অর্থাৎ গলার স্বর। ছেলেদের কি? বাস ভয়েস, ব্যারিটোন ভয়েস, টেনর ভয়েস। মেয়েদের কিরকম? কন্ট্রাল্টো ভয়েস, মেজো সোপ্রানো এবং সোপ্রানো। তাহলে যিনি মেজো সোপ্রানোর অধিকারী, তিনি কি কন্ট্রাল্টো ভয়েসে যে কবিতাগুলি যায় সেইগুলিতে সমান স্বচ্ছন্দ হবেন? আমরা সবাই সবকিছু বলছি, কিন্তু সবার জন্য কি সব কবিতা? এটা আপনাদের কাছে ভেবে দেখতে অনুরোধ করে। আমি জানি না, আমি বিষয়টা বুঝি না এগুলো। কাজী সব্যসাচী যখন আবৃত্তি করতেন, তার ভয়েসের চরিত্রটা কি? পণ্ডিতরা বলেন, সমালোচকরা বলেন, অগ্রণীরা বলেন, তার ভয়েস হচ্ছে ব্যারিটোন ভয়েস। নীলাদ্রিশেখর বসু যখন আবৃত্তি করতেন, তার ভয়েস হচ্ছে বাস ভয়েস। আবার প্রদীপ দা যখন আবৃত্তি করতেন, তার ভয়েস হচ্ছে টেনর ভয়েস। অর্থাৎ বাস ভয়েস হচ্ছে একদম নিচের দিকে, যেগুলি মুদারা থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে। ব্যারিটোন ভয়েস কি? যেটা আমরা উদারা বলে জানি, সা থেকে সা। আর টেনর ভয়েস পাতলা, একটু হালকা, যেগুলো ওপর দিকে অসাধারণ খেলে। মেয়েদের ক্ষেত্রেও তাই। কন্ট্রাল্টো ভয়েস আমরা গানের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, সুচিত্রা মিত্রের ভয়েস। মেজো সোপ্রানো ভয়েস আমরা সাধারণভাবে যে গানগুলি শুনি তাদের ক্ষেত্রে। আর সোপ্রানো ভয়েস লতা মঙ্গেশকর। সুতরাং যিনি সোপ্রানো ভয়েসের কবিতা বলছেন, তিনি কি কন্ট্রাল্টো ভয়েসের কবিতাকে সমানভাবে আত্মস্থ করতে পারবেন? সেটা কি সম্ভব? আমি আপনাদের কাছে শুধু প্রশ্নগুলি রাখলাম।
উত্তর দেবেন আপনারা নিজেদের কাছে, কাউকে বলতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা কণ্ঠের একটা বিশিষ্ট রং আছে। সা রে গা মা পা ধা নি, এই প্রত্যেকটা স্বরের এবং সা থেকে রে, তার মধ্যে 4টে শ্রুতি আছে। প্রত্যেকটা শ্রুতির ভিন্ন ভিন্ন রং আছে। কোথায় পাবেন? সৌরেন্দ্রমোহন ঠাকুরের বইটা যদি জোগাড় করতে পারেন সেখানে পাবেন। কোথায় পাবেন? বাক্যবদীয়তে পাবেন। এইগুলো যদি আপনারা উল্টান, আপনারা অনেকেই উল্টেছেন এসব, তাহলে এই বিষয়গুলি নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এছাড়াও আছে কণ্ঠ সাধনা, আছে সঙ্গীত রত্নাকর, বিভিন্ন বই থেকে এগুলি আমরা কোনো কোনো সূত্রগুলি খুঁজে পাব। আমরা যদি বি ফ্ল্যাটের সা এই শব্দটা ধরি, এই শব্দ ধরার আগে আমি বলি, আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে বাস করছি ভিবজিওর মধ্যে, বেনি আসহ কলা। আমাদের প্রত্যেকের মধ্যে 7টি রঙের খেলা চলছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। আমরা আকাশ নীল দেখি এই ভিবজিওরের কারণে। বেগুনি এবং নীল রঙের প্রক্ষেপণে আমরা আকাশকে নীল দেখতে পাই। তেমনি সা হচ্ছে লাল রঙের প্রতীক, রে হচ্ছে সাদা এবং যাকে আমরা অফ হোয়াইট বলি তার প্রতীক, গা হচ্ছে হলুদ রঙের প্রতীক, মা হচ্ছে সবুজ রঙের প্রতীক। এগুলি ওই বইগুলো একটু উল্টালি আপনারা পেয়ে যাবেন। এদিকে নি হচ্ছে নীল এবং তারপরে বেগুনি রঙের প্রতীক, যেগুলি আমরা প্যাথোস কবিতা বলি। আমরা জীবনানন্দের মৃত্যু চেতনার যে কবিতাগুলি বলবো, তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, বাংলার বুক ছেড়ে চলে যাবে, যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে, আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায়, দিকে দিকে ঝরে পড়ে রূপশালী ধান একদিন। এই যে কবিতাটা, এই কবিতাটা মৃত্যু চেতনার কবিতা বলে সমালোচকরা ব্যাখ্যা করেছেন। কিন্তু কবিতাটা যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন শেষ লাইনে আছে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। কাকে বলবো অর্ধনারীশ্বর? শিব দুর্গার মিলিত মূর্তি? ব্যাপারটা বোধহয় এভাবে ভাবা উচিত হবে না। শিব কি, দুর্গা কি, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটু আলোচনা করেন, আপনারা যদি শিবপুরাণ নিয়ে একটু নাড়াচাড়া করেন, আপনারা যদি পার্বতীর স্বরূপ নিয়ে আলোচনা করেন, তাহলে দেখবেন এত সহজে সহজীকরণের দ্বারা এই আবৃত্তিবাহী কবিতাগুলি করা যায় না। আমরা করি, আমি তো করি, কারণ আমার অত ঢেপ নেই। শুধু বলি, সবের সঙ্গে যখন ই বা চৈতন্য যুক্ত হয় তখনই সেটা হয় শিব। শিবকে বর্ণ বিশ্লেষণ করুন, স প্লাস ই, ব প্লাস অ, এইভাবে আসছে। ই শব্দের ব্যাখ্যা হচ্ছে, ই শব্দের অর্থ হচ্ছে চৈতন্য বা গতি। স শব্দের অর্থ সব। সব যখন চেতনা বা গতির মধ্য দিয়ে প্রাণ বায়ুকে আত্মস্থ করেন তখনই তিনি শিব হন। তাই রবীন্দ্রনাথের যে শিব চেতনার কবিতাগুলি আমরা জানি, আমরা মরণ মিলন যখন পড়ি, বা বিদ্যাপতির যখন আমরা ভাব সম্মেলন বা প্রার্থনা যখন পড়ি, তখন কিন্তু এই শিবের নানা ছবি আমরা দেখতে পাই। আমরা কালিদাসের কথা যদি একটু মনে করি, একটু যদি বিজ্ঞান ভৈরব বলে কাশ্মীরি শৈবজমের যে কথাগুলি আছে সেগুলো যদি একটু উল্টাই, তাহলে শিব চেতনার নানা পর্যায়কে আমরা অনুধাবন করতে পারব। তাহলে তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। কবি এখানে স্বয়ং শিব এবং দুর্গায় রূপান্তরিত হচ্ছেন। বিদ্যাপতি যেমন রূপান্তরিত হয়েছিলেন, মাধব মাধব সঙ্গরিতে সুন্দরী ভেলি মাধাই।
মাধব মাধব উচ্চারণ করতে করতে সুন্দরী বা রাধা যখন মাধবে পরিণত হচ্ছেন, তেমনি তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। কবি স্বয়ং শিব দুর্গার প্রতীকে আভাসিত হচ্ছেন। তাহলে এই শব্দটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? যে কোনো জায়গা থেকে বলা যায় কি? বোধহয় না। এটার জন্য যদি বি ফ্ল্যাট আমরা যদি একটা স্কেলকে ধরে নিই, তার যে নি বা তার ভিতরে যে শ্রুতিগুলি আছে, সেই শব্দকে যদি আমরা উচ্চারণের কানে পাই, আমরা অনেকে সেটা কানে পাই না, কারণ শ্রুতি কানে ধরা যায় না। ওটা ধরতে হয় বীণার মধ্যে দিয়ে। বীণা দুরকম, চল বীণা এবং অচল বীণা। সেই চল বীণার মধ্যে নিকে যদি আমরা ধরতে পারি, নিয়ের যে ছোট ছোট শ্রুতিগুলি বা তার ভাগগুলি আছে সেগুলি যদি ধরতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো মৃত্যু চেতনা কোন জায়গা থেকে উচ্চারিত হতে পারে। আমরা যখন কথা বলি অনেক সময় অনেককেই দেখি বেশ গম্ভীর স্বর, সবসময় গলাটাকে নামিয়ে বলছেন। আবার যখন কবিতা বলছেন তখন তার অন্য একটা গলার স্বর বেরোচ্ছে। এখন যারা এই জিনিসটা করতে পারেন তারা নিশ্চিতভাবেই গুণী শিল্পী। তো এই জায়গাগুলোকে আমাদের একটু ধরতে হয়। কি করে ধরব? আবৃত্তির ব্যাকরণটাকে একটু উল্টাতে হবে। আবৃত্তির ব্যাকরণ কি সেই জিনিসটা আপনারা সবাই জানেন। আপনারা যারা আবৃত্তি করেন তারা সবাই বলেছেন কাব্যজিৎ নাসা, অতুল গুপ্ত। তারা প্রায় সবাই পড়েছেন ভরতনাট্যশাস্ত্র। তারা প্রায় সবাই পড়েছেন অভিনব গুপ্তের ধন্যালোক। এই সমস্ত না পড়ে আবৃত্তি করা যায় না, মানে অন্তত আমি বুঝতে পারিনি কিছু। সেই জন্য আমার এই জায়গাটা একটুখানি বেশি রকম পুরো, অর্থাৎ যাকে মানে এরা বলে আর কি আকাট, যার ফলে একটা কবিতা তৈরি করতে আমার 27 বছর সময় লেগেছে। সেই কবিতাটার নাম শিশুতীর্থ। 83 সালে নীলাদ্রি শেখর বসুর কাছে 105টা রিহার্সাল দেবার পর 2 লাইন বলবার অধিকারী হয়েছিলাম। 83 সালে রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানটি হয়েছিল। সেই অনুষ্ঠান দিয়ে আবৃত্তি একাডেমিতে আমার পথ চলা শুরু, এবং তারপরে আমি এটা এককভাবে করি 2010 সালে। মাঝখানে বলবার সাহস পাইনি, কারণ ওই যে ছবি রাত কত হলো উত্তর পেলে না, কেননা অন্ধকার যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘুরে, পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। এই যে এখান থেকে গলাটাকে এই পর্যায়ে নামিয়ে যে কবিতাটা বলা, সেটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। দ্বিতীয় স্তবকে একটা জায়গায় আছে, ও কি বন্দি বন্যাবাড়ির গুহাবিদারণের রলরোল, ও কি ঘূর্ণ তাণ্ডবে উন্মাদ সাধকের রুদ্রমন্ত্রোচ্চারণ, ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয়ের নাদ। আমরা একসঙ্গে অনেকেই করতাম, 24 জন করতাম। এখানে প্রদীপ দা আছেন, উনি নীলাদ্রিবাবু সবচেয়ে সিনিয়র ছাত্র। প্রদীপ দা আরো ভালো বলতে পারবে এগুলো। আমরা বোধহয় 24 জন একসঙ্গে করতাম রবীন্দ্র সদনে। আমাদের হ্যাঁ, আমি শিশির মঞ্চে করিনি, আমি রবীন্দ্র সদনে করেছি। সেখানে একটা আমাদের সার্কেল করে দেওয়া হতো, আমরা সবাই নড়াচড়া করে কবিতা বলতাম। একসঙ্গে 10 জন সরে গেলাম, আরেকজন সেখানে ঢুকে গেল, এইভাবে নড়াচড়া করে কবিতা বলছি। স্যার মঞ্চের পাশ থেকে অফ ভয়েসে বলছেন। সেখানে একটা জায়গা আছে ওই দ্বিতীয় স্তবকের শেষের দিকে, কতগুলি হার্শ ভয়েস, কর্কশ ভয়েস। সেই কর্কশ ভয়েস আমার ছিল না, এখনো নেই, কিন্তু সেই শব্দটাকে আমি খুঁজে পাই। আমি একবার গৌহাটি গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে। আমি যখন উমানন্দে যাই, উমানন্দে মাকে একটা জায়গায় বসিয়ে আমি আমরা যে স্টিমারে গেছি সেই স্টিমারের কখন আসবে খোঁজ নিতে এসেছি। ওখানে দেখছি যে একটা
পাথর অর্ধচন্দ্রাকৃতি অবস্থায় রয়েছে, সেইখানে একটা জল এসে মারছে, আওয়াজটা একটা বিভৎস আওয়াজ তৈরি হচ্ছে। 3.5 ঘন্টা সেখানে বসে থেকে সেই আওয়াজটা গলায় তোলার চেষ্টা করেছিলাম, পারিনি। কিন্তু ওই খানিকটা গলার মধ্যে বসানোর চেষ্টা করেছি। তাই যখন সেই কর্কশ ভয়েস, কর্কশ স্বর যখন উচ্চারিত হচ্ছে, বিশেষ করে যখন দ্বিতীয় স্তবকের শেষের দিকে আসছি, ওকে বন্দি বন্যাভরীর গুহা বিদারণের রলরোল, ওকে ঘূর্ণ তাণ্ডবে উন্মাদ সাধকের রুদ্রমন্ত্রোচ্চারণ, ওকে দাবাগ্নিবেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয়নে নাদ, এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরে নিশ্চিত গদগদ কলমুখর বঙ্কস্রোত। তাতে কত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, মশালের আলোয় ছায়ায় তাদের বুকে বিভীষিকার উল্কি পড়ানো। আসছিল না গলায়, এখনো যে পুরোপুরি এসছে তাও নয়, কিন্তু ব্যাপারটা ছিল খানিকটা এইরকম। স্যারের ভয়েসের 1000 মাইলের মধ্যে আমার ভয়েস যাবে না, সুতরাং তিনি যেটা করে দেখাতে পেরেছিলেন আমি সেটা পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি, এই বিভীষিকার উল্কি পড়ানো এই শব্দটুকু ধরতে আমার প্রায় 20 বছর সময় লেগেছিল, এবং সেই ব্রহ্মপুত্রের পাশে বসে 3.5 ঘন্টায় এইটুকুকে আমি খুঁজে পাবার চেষ্টা করেছি। তাই শুধুমাত্র কবিতাটা শুধু বললেই হবে না, কবিতা বলবার জন্য উপযুক্ত পরিবেশকে খুঁজে নিতে হবে। পৃথিবী কবিতাটা করছি 2008, পুরীতে গেছি, এটা স্যারের কাছে শিখেছিলাম। সমুদ্রের ধারে বসে ওজোন গ্যাসের মধ্যে রেয়াজ করতে হয়। আমি বছরে 4 বার করে পুরী যেতাম 3 দিনের জন্য, এবং প্রত্যেকবার 12 ঘন্টা করে সমুদ্রের ধারে রেয়াজ করার একটা শিডিউল আমি তৈরি করতাম। হঠাৎ আকাশে দেখছি মেঘের বিভিন্ন খেলা, বিভিন্ন জন্তু জানোয়ারের ছবি দেখতে পাচ্ছি। সেদিন পৃথিবী কবিতাটা আমার কাছে নতুন ভাবে ধরা দিয়েছিল। তারপর 2018 আমি জোরহাটে যাচ্ছি, আকাশপথে আমাদের প্লেন চলছে, প্রায় 35,000 ফুট ওপর দিয়ে যাচ্ছে। নিচে দেখছি কালো কালো মেঘগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে, যেন পরস্পরকে তারা ছিঁড়ে খাবে, এমন ভাবে রয়েছে। একদিন নিচে থেকে দেখেছিলাম আকাশকে, আরেকদিন ওপর থেকে দেখছি মেঘকে। পৃথিবী কবিতার ছবি বদলে গেল, সময় লাগলো মাত্র 10 বছর। এই 10 বছরে আমি যে শব্দগুলোকে অনুভব করতে পারলাম, আমি পৃথিবী কবিতা এখন পর্যন্ত 4 থেকে 5 বার বলেছি মঞ্চে। আমি এটা 88 সাল থেকে করছি, এখনো বলার মতন জায়গায় আমি আসতে পারিনি, কিন্তু চেষ্টা করি কখনো কখনো। ওই যে ওপর থেকে দেখছি কালো কালো মেঘ পরস্পরের সঙ্গে এরভাবে যেন চেপে ধরেছে। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়, সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা, ইত্যাদি ইত্যাদি। সেই যে ছবিটা, সেই ছবিটা যেন নতুন করে আমি সেদিন খুঁজে পেয়েছিলাম, গলায় বসাতে পারিনি। 2018 সালে দেখেছি, না 2024 চলছে। এই অনুভবগুলো যখন আমি প্রকাশ করতে পারবো, আপনি প্লিজ বসুন না, এই অনুভবগুলি যখন আমি প্রকাশ করতে পারবো, তখনই আমার কণ্ঠচর্চার একটা জায়গায় পৌঁছতে পারবো। আমি এখন পর্যন্ত পারি না, কারণ সত্যি সত্যি এর জন্য যে প্রাণায়ামগুলি করতে হয়, মনতোষ রায় 84 খানা প্রাণায়াম করিয়েছিলেন 7 বছরে। নীলাদ্রিশেখর বসু বাল্মীকি স্মরণ বলে একটি বই বার করতেন, সেইখানে মনতোষ রায় এসে একবার লিখেছিলেন,
কণ্ঠস্বর ঠিক করতে গেলে ভস্ত্রিকা এবং কপালভাতি করতে হয়। আমি চলে গিয়েছিলাম মনতোষ রায়ের কাছে। তার কাছে গিয়ে বলেছিলাম, আপনার কাছে আমি ব্যায়াম করতে চাই, আমি আবৃত্তি করি, গলাটাকে ঠিক করতে হবে। কার কাছে আবৃত্তি করো? নীলাদ্রি শেখর বসু। বসো, একটা কবিতা শোনা। নীলাদ্রিবাবুর তখন একটি কবিতা আমার হাতে এসেছিল, প্রতিবন্ধী বলে, কোথাও ছাপানো হয়নি ওটা যখন শোনালাম, উনি বললেন, তুমি আমাকেও প্রতিবন্ধী বলে দিলে, তুমি পরে শনিবার করে এসো। শনিবার দিন আমি বললাম, স্যার আমার তো শনিবার দিন 6টা অবধি ক্লাস থাকে বউবাজার হাই স্কুলে, আমি তো 6:30 পৌনে 7টার আগে আসতে পারবো না, তাই এসো। আমাকে উনি 8টা অবধি বসিয়ে রাখতেন। ওইখানে তখন ট্রেনিং করছেন তুষার শীল, যিনি পরবর্তীকালে মিস্টার এশিয়া হয়েছিলেন 11 বার, তারপরে হয়েছিলেন কিনা আমি জানি না। মলয় রায়, যিনি গুণময় বাগচি হিসাবে অভিনয় করেছিলেন জয় বাবা ফেলুনাথে, ওরা তখন ট্রেনিং করছেন সামনে। এইখানে স্যার বসে, মনতোষ রায় বসে, তার সামনে আমাকে 7 বছরে 84 খানা প্রাণায়াম করিয়েছিলেন। তো উনি করিয়েছিলেন, উনি দেখিয়েছিলেন হঠযোগ প্রদীপিকায় মৎস্যেন্দ্রনাথ 84,000 প্রাণায়ামকে শিবের কাছ থেকে এনে মানুষের জন্য ব্যবহার করেছিলেন। কিন্তু সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। পরবর্তীকালে তার থেকে 84টি প্রাণায়াম আমাদের সমাজ গ্রহণ করল। তিনি নিজে ছিলেন একজন ক্রিয়াযোগী, পরমহংস যোগানন্দের শিষ্য। উনি ব্যক্তিগত জীবনে বিষ্ণুচরণ ঘোষের কাছে শিক্ষা লাভ করেছিলেন। বিষ্ণুচরণ ঘোষ ছিলেন একজন খুব বড় রকম ক্রিয়াযোগী। তার পুরো পরিবারের মানুষরাই দায়ী ছিলেন। তার ছোট জামাই বুদ্ধ বসুর কাছে 78 বছর বয়সে রবীন্দ্রনাথ ক্রিয়াযোগে দীক্ষা নিয়েছিলেন। সেই জায়গাতে উনি আমাকে ধরিয়েছিলেন, কিন্তু কোন রকম শব্দ উচ্চারণ না করে। আমি জানতাম না কিছু, তিনি করিয়েছেন, আমি করে যাচ্ছি। সেখান থেকে এখনো চেষ্টা করি 2-1টা করতে, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছে, যেমন আমাদের এখানে সিইও প্রশ্ন করেছে, সব করি কি লাভ, কি হবে। মা আমাকে কবে করেছো আমি সেটা ডেট টাইম কিছু লিখে রাখিনি, কারণ এটা তো আর সেই ওই জায়গায় যাবার বিষয় নয় যে আমাকে সমস্ত লিখে রেখে কাজটা করতে হবে। মানে ও একটু বিদেশ যাবে আর কি, ছিঁড়ে যাবে, সেই জন্য নানা রকম, তার জন্য আসেনি এখনো, সেই জন্য বলছি। যাদের উপস্থিতির জন্য তোমার বলতে আপত্তি ছিল, আমাকে হুমকি দিয়েছিল আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলছি না। সেই জন্য মানে ও সমস্ত লিখে লিখে রাখে, আমি এগুলো কিছু লিখিনি, কিন্তু আমি এগুলি করেছিলাম। মহাবন্ধ মুদ্রা করতে হয়েছিল আমার কণ্ঠস্বরকে একটা জায়গায় ধরে তোলার জন্য। আমাকে করতে হয়েছিল মহাবন্ধ মুদ্রা, মহামুদ্রা। এইগুলো না করলে কণ্ঠস্বর কখনো দীর্ঘদিন একটা জায়গায় ধরে রাখা যায় না। গলাকে শুধুমাত্র আমরা একটা ছোট্ট অংশের মধ্যে ব্যবহার করতে পারি, নিচে বা উপরে আমরা ব্যবহার করতে পারি না, অন্তত আমি পারিনি। এটা আমার দুর্বলতা, এটা আমার খামতি, কিন্তু যতটুকু চেষ্টা করার সেই চেষ্টাটুকু আমরা করেছিলাম। আমাকে কণ্ঠের বাদন সম্পর্কে বলতে বলা হয়েছিল। কণ্ঠের বাদন হচ্ছে, নীলাদ্রিবাবু এটা শিখিয়েছিলেন আমাদের, মিউজিক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার কণ্ঠের মধ্যে ইনবিল্ট মিউজিক আছে, সেইটাকে বের করো। বাইরে থেকে একটা বাজনা বাজিয়ে দিলাম আর আমি কবিতা বললাম, তোমার কণ্ঠ কিন্তু মানুষ শুনবে না। মানুষ ওই বাজনার দিকেই মনোযোগটা দিয়ে দেবে, তুমি যা খুশি বলে যাও। তিনি আমাদের দেখিয়েছিলেন সুকুমার রায়ের একটি কবিতা, ফসকে গেল। তিনি গল্প বলেছিলেন, তখন মনুমেন্টের আশেপাশে মাদারিরা খেলা দেখাতো।
মাটির মধ্যে গর্ত করে তারা মাথা ঢুকিয়ে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত থাকতে পারত। তারা ডুগডুগি বাজিয়ে মানুষ ডাকত, তাদের ছোট ছেলে মেয়েরা দড়ির ওপর দিয়ে হাঁটত। সেই ডুগডুগি বাজানোর জন্য তিনি দেখিয়েছিলেন কি করে ডুগডুগি বাজাতে হয় গলা দিয়ে, ডুক 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 ডুক। তারপরে সেটাকে কবিতায় আনলেন। দেখ 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 বাবা কি দেখ পিনা কি দেখ রে খেলা দেখ চালা কি বজে রে বাজিয়ে ভেলকি ফাঁকি পর পর। ওটা যেমন ড্রুপ ড্রুপ করছেন নীলাদ্রি বাবু সেটাকে পর পর পড়বি নাকি ধপ, সেই ড্রুপ ড্রুপ কে পর পর এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন কণ্ঠের বাদনের বিষয়ে। এর জন্য শুধুমাত্র কণ্ঠ চর্চা করলে হবে না, আমাদের এই অংশটা ভীষণ অলস। এর জন্য আমাদের অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এখন 49টা বর্ণ আছে, তখন ছিল 52টা বর্ণ। সেই 52টা বর্ণ আমাদের শিখিয়েছিলেন ক খ গ ঘ ঙ ক চ ট ত প, এবং প্রত্যেকটা মহাপ্রাণ বর্ণের উপর কি করে জোর দিয়ে কবিতা বলতে হয় সেগুলি উনি দেখিয়েছিলেন। বলেছিলেন বিশেষ্য এবং সর্বনামের উপর তোমরা যখন কবিতা বলবে তোমরা সেখানে স্ট্রেস দেবে। পরবর্তীকালে অন্য বড় মানুষদের কাছে শুনেছি, বিশেষ করে যারা সৌম্য মিত্রের ঘরানা, তাদের কাছে শুনেছি প্রতিটি সেন্টেন্সের ক্রিয়ার উপর চাপ দিতে হয়। সেটাও অন্যরকম লাগে, ভালোই লাগে। সুতরাং এইভাবে আমরা যদি কণ্ঠকে নিজের বশে রাখতে পারি, আমরা যদি এই জায়গাগুলিকে শুধুমাত্র কবিতার 7 দিনে 22টা কবিতা বলবো এইটা না করে একটা কবিতা যদি 22 মাস ধরে বলি, তাহলে ব্যাপারটা ভেতরে ঢোকে, ব্যাপারটা ভেতরে ঢোকে। এর জন্য আমাদের বিশেষ বিশেষ পন্থা অর্জন করতে হয়, যার যার পন্থা তার তার কাছে, এখানে আমার বলে দেওয়ার কিছু নেই। কিন্তু আমরা অনেকে ক্লাসিক্যাল গান শিখি, বাড়িতে প্রচুর রেয়াজ করি, কিন্তু প্রাণায়াম করি না। দোতলায় থেকে 5 তলায় কাকচিল উড়িয়ে দিই, গলাকে এত ছাড়ি, মানে আমি দেখতে চাই যে আমার গলা কত দূর যায়, কাকচিল শুনতে পাই কিনা সেগুলো। কিন্তু মঞ্চে যখন বলি থরথর করে হাঁটু কাঁপতে থাকি। 40 বার করে আমরা নমস্কার করি, সেটা শিবকে নমস্কার করছি না জেসাস ক্রাইস্টকে নমস্কার করছি আমরা জানি না, কিন্তু সেটা করি। এভাবে হয় না। নিজের কাছে নিজেকে পরিষ্কার রাখতে হবে, প্রাণায়াম করতে হবে এবং মানুষকে বিশ্বাস করতে হবে। অবিশ্বাস করে সবাইকে নিয়ে চললে কাজটা শেখা যাবে না। সেই জন্যই ব্যক্তিগতভাবে গোপনে গোপনে অভ্যেস করুন, কাউকে জানিয়ে অভ্যেস করার প্রয়োজন নেই। আমি তানিশাকে বলেছি তুমি ও বারাসাত থাকে, তুমি মাসে 2 দিন করে আমার কাছে এসো, ওকে এই জিনিসগুলো একটু একটু করে শেখাতে হবে। না শেখালে ওর ভেতরে যে কফটা ঘর ঘর করছে সেটা ইচ্ছে করলেই সে বের করতে পারবে না। ভেতর থেকে যে অনাহত ধ্বনি উঠে আসে, যেটা আমাদের বালিশে শুলে ডান কানে ওং শব্দ উচ্চারিত হয়, সেটা সে আয়ত্ত করতে পারবে না যদি ও বিশেষ ধরনের যোগা এবং প্রাণায়াম না করে। যারা আমরা আবৃত্তি করি তাদের প্রত্যেকেই এগুলি করার কথা। আপনারা অনেকেই করেন এগুলো, আমি জানি, কিন্তু প্রকাশ করেন না। কারণ পিথাগোরাস বলেছিলেন যারা জ্ঞানী তারা চুপ করে থাকেন, যারা অপদার্থ তার এই কথা বলার মধ্যে দিয়ে নিজের অপদার্থতা প্রমাণ করেন। আমি প্রমাণ করলাম।